আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তোমরা যারা নবম দশম শ্রেণী এসএসসি এইচএসসি পরীক্ষার্থী আছো, তোমাদের একটি কমন প্রশ্ন হলো কি যে ভাইয়া আমাদের একটি সৃজনশীল প্রশ্ন লেখার যে সঠিক একটা ফর্মুলা দেন, অর্থাৎ সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখতে হয়, কিভাবে লেখার নিয়ম, সুন্দর একটা ফরম্যাট বলে দেন এবং কিভাবে লিখলে আমরা 10-এ 10 মার্ক পেতে পারি। আমরা সকলেই জানি একটি সৃজনশীল প্রশ্নে মার্কস থাকে 10। আর তুমি যদি সুন্দর গোছালো কায়দায় লিখতে পারো একটি সৃজনশীল প্রশ্ন, তাহলে অবশ্যই তুমিও 10-এ 10 মার্ক পাবে। কেননা কোনো শিক্ষক চায় না যে একটা স্টুডেন্টের 1 মার্কস কাটতে, কোনো শিক্ষক চায় না। যেহেতু আমরাও অনেক খাতা দেখি, সেই জন্য বললাম, আমরাও শিক্ষার্থীদের খাতা দেখি। তো একটা শিক্ষার্থী যদি সুন্দরভাবে প্রশ্ন লেখে তাহলে কখনোই তার মার্কস কাটে না। অর্থাৎ সে যদি 10-এ একটা সৃজনশীলে 10-এ 10 মার্ক হয়, সে যদি সুন্দরভাবে লেখে তাকে 10-এ 10 মার্কসে দিয়ে দিই আমরা। সো এখন প্রশ্ন, 10-এ 10 মার্ক পেতে হলে কিভাবে সৃজনশীল প্রশ্নটি লিখতে হবে। তো অবশ্যই তোমরা জানো যে তুমি 10-এ 10 মার্ক পেতে চাই, অবশ্যই তোমাকে সৃজনশীল প্রশ্নটার যে সঠিক ফরম্যাটটা আছে সেই ফরম্যাটে সুন্দরভাবে সেই নিয়ম মেনে লিখতে হবে। চলো আর কথা না বলে আমরা সেই ফরম্যাটটাই দেখে নিই। আর হ্যাঁ, মেটা এডুকেশন শিক্ষা বিষয়ক চ্যানেলটি তোমাদের মধ্যে নতুন, সো প্লিজ মেটা এডুকেশন শিক্ষা বিষয়ক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। আর আমাদের কাজগুলো দেখো, যদি ভালো লাগে অবশ্যই তুমি তোমার বন্ধুবান্ধবদের মাঝে আমাদের কাজগুলো শেয়ার করো। সো প্লিজ মেটা এডুকেশন শিক্ষা বিষয়ক চ্যানেলটি সাবস্ক্রাইব করো সকলেই। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করো নাই তাদেরকে বলি ভাই সকলে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। চলো চলে যাই মূল ভিডিওতে। দেখো, সৃজনশীল প্রশ্ন মূলত 4 ধাপে সম্পূর্ণ হয়। সেটা কি? জ্ঞানমূলক, প্রয়োগমূলক, অনুধাবনমূলক ও উচ্চতা দক্ষতামূলক। এখন তুমি একটি প্রশ্ন লিখবে, বেশিরভাগ শিক্ষার্থী যেমন ভুল করে যে ওরা লিখবে এভাবে 1 নং প্রশ্নের উত্তর, যে এখানে ক দিবে, ক নম্বর হয়ে গেলে এখানে খ দিবে, খ নম্বর হয়ে গেলে এখানে গ দিবে, গ নম্বর হয়ে গেলে এখানে ঘ দেবে, দিয়ে একসা লিখতে চলে যাবে, লিখতে চলে যাবে। এভাবেই লিখলে শিক্ষকরা সব থেকে বেশি বিরক্ত হয়। এখন তোমরা বলবে শিক্ষকরা কেন বিরক্ত হয়? দেখো, শিক্ষকরা ওভাবে লিখলে বোঝা যায় না। অর্থাৎ তুমি যদি এখানে ক দাও আবার এখানে খ দাও, এর ভেতর যদি লিখতে থাকো তাহলে কিন্তু বোঝা যায় না কোনটা ক কোনটা খ। সেই জন্য তুমি যখন প্রশ্ন লেখা শুরু করবে অবশ্যই এই নিয়মে এইভাবে লিখবে। এই যে এইভাবে তুমি ধরো 1 নম্বর প্রশ্নের উত্তর করবে, অ্যান্সার করবা, তো তুমি লিখবে 1 নং প্রশ্নের উত্তর ক। ধরবে তুমি খ করবে, 1 নং প্রশ্নের উত্তর খ। এভাবে লিখতে চলে যাবে, অর্থাৎ ক খ গ এভাবে লিখবে। এখন প্রশ্ন, ভাই কীভাবে অ্যান্সারটা লিখবো? তো চলো সেটাই দেখি। ধরো তুমি 1 নং প্রশ্নের উত্তর করবে, তো তুমি লিখবে 1 নং প্রশ্নের উত্তর ক। এখন ক নম্বর প্রশ্নটার অ্যান্সার করতে হলে অবশ্যই তোমাকে ক নম্বর প্রশ্নটার যে উত্তরটা সেটা তোমাকে জানা থাকতে হবে। কেননা ক নম্বর প্রশ্নটা বানিয়ে লেখার কোনো চান্স নাই, অর্থাৎ ক নম্বর এই প্রশ্নটা বানিয়ে লেখা যায় না। তো অবশ্যই তোমাকে সেই প্রশ্নটা জানা থাকা লাগবে। ধরো অর্থাৎ একটা প্রশ্ন দিল যে বাংলাদেশ কত সালে স্বাধীন হয়েছিল। এখন তোমাকে অবশ্যই এটা জানতে হবে যে বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল। সো তুমি এখানে 1 লাইনে লিখে দিবে বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়েছিল, শেষ। ক নম্বর শেষ, 1 লাইনে শেষ। কেননা জ্ঞানমূলক কিন্তু 1-2 লাইনের বেশি হয় না। ক নম্বর গেল। এখন খ নম্বর প্রশ্ন চলে আসি। 1 নং প্রশ্নের উত্তর খ, এইভাবে লিখবে। এখন খ নম্বর প্রশ্ন লিখতে হবে 2টি ফরম্যাটে, সেটা কি? জ্ঞানমূলক ও প্রয়োগমূলক। এখন তোমাকে খ নম্বর যে প্রশ্নটা দেয়া থাকবে সেই প্রশ্নটাই একটা প্রথমেই যেইটা চাইতেছে সেইটা তুমি 1 লাইনে লিখে দিবে। যেই প্রশ্নটাই এইটা চাইতেছে, যেইটা চাবে 1 লাইনে জ্ঞানমূলকের মতো করে সেইটা লিখে দেবে, যে হ্যাঁ এই প্রশ্নটাই এইটা বলতেছে, এইটা উল্লেখ করতে বলতেছে। এই লাইনটা লেখাই, এই জ্ঞানমূলকটা লেখাই শিক্ষক বুঝে যাবে তুমি প্রশ্নটা পারছো কি পারছো না। তারপরে পূরকমূলক, যেহেতু 2 মার্কস, খ একটু বর্ণনা করতে হবে, সো তুমি ওই প্রশ্নটা সম্পর্কে একটু বর্ণনা করবে, তাহলেই শেষ। 4-5 লাইন বর্ণনা করে দিবে, শেষ। খ নম্বরও গেল। চলো আমরা এখন গ নম্বরে চলে যাই। এই যে 1 নং প্রশ্নের উত্তর গ নম্বর 3টি ধাপে লিখতে হয়, জ্ঞানমূলক, প্রয়োগমূলক ও অনুধাবনমূলক।
এখন জ্ঞানমূলক ওই যে সেম জ্ঞানমূলকে লিখতে হবে, অর্থাৎ এই প্রশ্নটা যেই বিষয়টা চাইতেছে ওই বিষয়টা এক লাইনে লিখে দিতে হবে। জ্ঞানমূলক গেল, 1 থেকে 2 লাইনের বেশি কিন্তু জ্ঞানমূলক হয় না। লাইনটা দেখে কিন্তু শিক্ষক বুঝে যাবে যে তুমি এই প্রশ্নটা কীভাবে অ্যান্সার করেছো। যাই হোক, এবার তুমি পূরকমূলক খ নম্বরটা, এই পূরকমূলক যে আমরা খ নম্বর লিখেছিলাম পূরকমূলক এবং জ্ঞানমূলক, আর গ নম্বর হবে জ্ঞানমূলক, পূরকমূলক ও অনুধাবনমূলক। এবং পূরকমূলক যে বর্ণনা দিবে যে এই প্রশ্নটি যে সম্পর্কে চেয়েছে সেই সম্পর্কে তোমার অবশ্যই একটু জানা থাকতে হবে, অর্থাৎ তুমি হয়তো পড়েছো, না পড়লেও এগুলো বানিয়ে লেখা যায়, একটু বর্ণনা দিবে যে পূরক করবে যেই প্রশ্নটা যেই সম্পর্কে চেয়েছে এটা একটু বর্ণনা দিবে, তাহলেই হবে। এখানে 5-7 লাইনের একটা বর্ণনা দিবে। এবার চলে আসি অনুধাবনমূলক। দেখো অনুধাবনমূলকে এসে তোমাকে অবশ্যই এখন এই প্রশ্নটার ফিনিশিং দিতে হবে, অর্থাৎ শেষ করতে হবে অনুধাবনমূলকে এসে। এবং শেষ করবে কী হবে, তুমি ওই যে প্রশ্ন সম্পর্কে লিখবে এভাবে, প্রশ্ন এবং প্রশ্ন সম্পর্কে তোমার একটু ধারণা থাকবে এবং তুমি কিছু জানবে সেই সম্পর্কে কিছু লিখবে, এই প্রশ্ন সম্পর্কে লিখে লিখে এভাবে চলে আসবে। এবং লাস্টে যে তুমি লিখবে যে তাই বলা যায়, তাই বলা যায়, তাই বলা যায়, অথবা পরিশেষে বলা যায় যে বাংলাদেশের মানুষ অবশ্যই কৃষির উপর অত্যন্ত নির্ভরশীল, এভাবে লিখে দেবে। অর্থাৎ কি দেখো, কৃষি সম্পর্কে একটি উদ্দীপক দিয়েছে, তুমি এমন একটা প্রশ্ন করেছে এবং পরিশেষে তুমি সকল আলোচনা করার পরে এখানে লিখবে পরিশেষে বলা যায় অথবা তাই বলা যায় যে বাংলাদেশের মানুষ অত্যন্তভাবে কৃষির উপর নির্ভরশীল অথবা জড়িত, এভাবে বুঝিয়ে দিবে, শেষ করে দিবে, শেষ। গ নম্বরও গেল। ঘ নম্বরে চলে যায়। ঘ নম্বর প্রশ্নটা 4 ধাপে সম্পূর্ণ করতে হয়। সেটা কি? গানমূলক, প্রয়োগমূলক, অনুধাবনমূলক এবং উচ্চতার দক্ষতামূলক। 4 ধাপে ঘ নম্বর প্রশ্নটা সম্পূর্ণ করতে হয়। ওই যে সেম গানমূলকটা ওইভাবে প্রশ্নটা যেই বিষয়টা চাইতেছে সেটা তুমি 1 লাইনে শেষ করে দেবে, 1 থেকে 2 লাইনে, 1.5 লাইনে শেষ করে দেবে, শেষ। জ্ঞানমূলক গেল। এবং প্রয়োগমূলক ওই যে বললাম প্রশ্ন সম্পর্কে যেটা চেয়েছে মূল কথা, এই প্রশ্ন সম্পর্কে যেটা চেয়েছে মূল কথা লিখতে হবে, এখানে কোনো বানিয়ে লেখা যাবে না, ঠিক আছে? এখানে মূল যে প্রশ্ন সম্পর্কে যে মূল বিষয়টা যেই বিষয়টা চাইতেছে সেইটা তুমি একটা ব্যাখ্যা দিবা 5-6 লাইনের, গেল প্রয়োগমূলক। অনুধাবনমূলক তুমি কিছু বানিয়ে লিখলে, প্রশ্ন সম্পর্কে যা চেয়েছে এমন বানিয়ে লিখলে যে প্রশ্ন রিলেটেড কিছু লিখলে, অনুধাবনমূলক শেষ হয়ে গেল। 5 থেকে 6 লাইন এমন প্রশ্ন থেকে কিছু লিখলে। উচ্চতা দক্ষতামূলকটা কি? এটা আবার অনেক শিক্ষার্থী বুঝতে পারে না। দেখো তুমি যে এই যে এখানে আমরা লিখলাম গ নম্বর প্রশ্নে যে তাই বলা যায় না, এটা কিন্তু আমরা এই অনুধাবনমূলকের সাথে একসাথে শেষে লিখে দিলাম, কিন্তু তুমি এই ঘ নম্বর প্রশ্নের উত্তরটা করার সময় এইটা উচ্চতা দক্ষতামূলকের ভিতরে দিয়ে দেবে। অর্থাৎ ঘ নম্বর প্রশ্নটা 4টে প্যারা হবে, 4টে প্যারা, আর এই গ নম্বরটা হয় 3টা প্যারায় সম্পূর্ণ করতে হয়, ঠিক আছে? আর ঘ নম্বরটা 4টে প্যারায়। সেটা কি? জ্ঞানমূলক, প্রয়োগমূলক, অনুধাবনমূলক আর উচ্চতার দক্ষতামূলক। এবার উচ্চতার দক্ষতামূলকে তুমি ফিনিশিং দিয়ে দেবে, অর্থাৎ শেষ করে দেবে যে উক্ত আলোচনা থেকে বলা যায় বাংলাদেশের মানুষ কৃষির উপর অত্যন্ত প্রতভাবে জড়িত আছে। তাছাড়া এভাবে লিখতে পারো পরিশেষে বলা যায় তাই বলা যায়, মানে সমস্ত কিছু আলোচনা করে যে একটা সারমর্ম আছে সেইটা তুমি উচ্চতার দক্ষতামূলকে লিখে দেবে। আশা করি তোমরা সৃজনশীল লেখার প্রশ্ন কিভাবে লিখতে হয় সেটা একটা সুন্দর সঠিক একটা গাইডলাইন পেয়েছো। তো তুমি যদি এইভাবে সৃজনশীল প্রশ্ন লেখো তাহলে আমি গ্যারান্টি দিতে পারি তুমি যদি সুন্দরভাবে লেখো তুমি 10-এ 10ই পাবে। তাছাড়া তোমরা যদি প্রশ্ন কমেন্ট করো, তোমরা যদি বলো যে ভাই আমি সৃজনশীল প্রশ্ন আমার কমন নাই, এখন আমি কিভাবে বানিয়ে লিখব, এই সম্পর্কে তোমরা একটা ভিডিও পাবা। এই সম্পর্কে তোমাদেরকে আমি একটা ভিডিও দেব যে সৃজনশীল প্রশ্ন তোমাদের কমন আসে নাই, এখন তোমরা তো কমন যদি না আসে এখন পরীক্ষায় তো তুমি ফালাই রেখে আসতে পারবে না, যেহেতু যেভাবে হোক তোমাকে লিখতে হবে। সেই জন্য তোমরা যদি বলো আমরা অবশ্যই এই বিষয় নিয়ে একটি ভিডিও দেবো যে সৃজনশীল প্রশ্ন কমন আসে না এখন কিভাবে লিখবো সুন্দরভাবে। তোমার যদি সৃজনশীল প্রশ্ন কমনও নাও আসে তবুও তুমি 8 থেকে 9 মার্কস পাবে ওই নিয়ম ফলো করে লিখলে।
সো ফালাই রাখে আসার থেকে 8 থেকে 9 মার্কসটা বেটার না? সো অবশ্যই তোমাদের যদি ওই ওই ফর্ম্যাটটা লাগে তাহলে বলবে, আমি ওই নিয়ে ভিডিও করবো যে সৃজনশীল প্রশ্ন কমন আসলো কীভাবে লিখবে। তো আশা করি আজকে যে সৃজনশীল প্রশ্ন কীভাবে লিখতে হয় এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। সো আজকে এখানে বিদায় নিতেছি। আর এমন সকল সুন্দর সুন্দর সাজেশন ভিডিও সহ সকল ইনফরমেশন এবং আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। তো সকলে মেটাডন এডুকেশন শিখে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।